সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন, সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে আলোচনা এবং বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান, এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক ও সম্পাদক চর্চা.com। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা, শুভ সকাল। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, 6 শিশু হাসপাতালের ভবন পড়ে আছে, বিপুল ব্যয়। ইরান যুক্তরাষ্ট্রের 47 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক, ইসলামাবাদ আলোচনা। দরবারে ঢুকে পীরকে কুপিয়ে হত্যা, চন্দ্রাভিযানের নতুন ইতিহাস, ফিরলেন 4 নভোচারী। আমার দেশ, ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনায় অগ্রগতি। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় বড় 5 ইস্যু। একীভূত 5 ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে। কুষ্টিয়ায় কথিত পীরকে কুপিয়ে হত্যা। দৈনিক ইত্তেফাক, ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠক, শান্তির খোঁজে যুক্তরাষ্ট্র ইরান। ইরান সহযোগিতা করুক বা না করুক, হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবেই, ট্রাম্প। সারা দেশে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে র্যাব। ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা বাড়ছে আগামী বাজেটে। সমকাল, সরাসরি সংলাপে সমঝোতার চেষ্টা, ঘটনাবহুল অধিবেশন, কিছু সংস্কার থমকে গেল। দুই দেশের আলোচনার কেন্দ্রে 5 বিষয়, আগের মালিকদের কাছে ফেরার সুযোগ, একীভূত 5 ব্যাংকের। যুগান্তর, এলএনজি ও এলপিজি নিয়ে এসেছে আরও 3 জাহাজ। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু, গুরুত্ব পাচ্ছে 7 বিষয়। নতুন আইন না হলে চাপ আরও বাড়বে, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। পুলিশের গোপনীয় প্রতিবেদন, চিহ্নিত হচ্ছে এসপিদের রাজনৈতিক পরিচয়। মানবজমিন, শান্তি আলোচনায় হরমুজ নিয়ে টানাপোড়েন, বিপজ্জনক মধ্যস্থতা। কুষ্টিয়ার আস্তানায় ঢুকে পীরকে কুপিয়ে হত্যা। নয়া আতঙ্ক পেনগান, রুট উৎসের খোঁজে গোয়েন্দারা। ট্রাক ভাড়া বেড়েছে, বাড়ছে পণ্যের দাম। জ্বালানি শুধু সংসদে আছে, দেশে নেই, বিরোধী দলীয় নেতা। কালের কণ্ঠ, মধ্যপ্রাচ্যে শান্তি সংলাপ শুরু। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কাছে মর্যাদার, প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ, জমি দখল করে সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের আনন্দ হাউজিং প্রকল্প স্থগিতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ। কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই, জামাত আমির। দৈনিক কালবেলা, মক্কেলের 1.25 কোটি টাকা মেরে দিয়েছেন সেই মাজদার হোসেন। জলাবদ্ধতা নিরসনে জিয়া সরণি খাল যুক্ত হচ্ছে বুড়িগঙ্গায়। ঢাকা ওয়াসার ডিএমডি পদে ঘোরার আগে গাড়ি। 3 মাস ধরে অপরাধ বেশি হচ্ছে ঢাকায়, এরপর চট্টগ্রামে। যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি সংলাপ শুরু, ইসলামাবাদের শান্তির প্রত্যাশা। মন্ত্রীদের স্বজনপ্রীতি বিএনপিকে ডোবাচ্ছে। উত্তরের আলোচাষীদের নীরব কান্না। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই, জামাত আমির। বাংলাদেশ প্রতিদিন, বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে, ওরা 11 জন, 11 মূল ষড়যন্ত্রকারী। যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে। আস্তানায় জনতার হামলা, কথিত পীর নিহত। দেশ রূপান্তর, অবিশ্বাস নিয়ে আলোচনা টেবিলে যুক্তরাষ্ট্র ইরান। নতুন আবরণে হবে পাবলিক পরীক্ষা। গণভোটের রায় বাস্তবায়ন, শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। নয়াদিগন্ত, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান সংলাপ শুরু। 20 মের মধ্যে 2 কোটি শিশুকে দেয়া হবে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গের মৃত্যু 2। বণিক বার্তা, দক্ষিণ এশিয়ায় ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ। আশা জাগলেও ফলাফল অনিশ্চিত, মুখোমুখি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরান। দ্য ডেইলি স্টার, ইউএস ইরান হোল্ড ডিরেক্ট পিস নেগোসিয়েশনস। নিউজ, ইউএস ইরান অফিসিয়ালস হোল্ড ডিরেক্ট পিস টকস ইন পাকিস্তান। ডেইলি অবজারভার, ইউএস ইরান মিট ডিরেক্টলি ফর পিস টকস ইন ইসলামাবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। সৌরভ ভাই,
আমরা যখনই এই সংবাদপত্র পড়ছিলাম এবং শীর্ষ সংবাদ জুড়ে ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, ইসলামাবাদের বৈঠক, সেই বিষয়টা আজকে সব পত্রিকা জুড়ে, কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি 21 ঘন্টা বৈঠকের পরও কোনো ধরনের আলোচনার যে অগ্রগতি, যুদ্ধ বন্ধের যেটা সবাই আশায় ছিল, সেই ধরনের কোনো বার্তা পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইরান শর্ত মানতে রাজি নয়, তারা শর্ত মানেনি, এবং ইরান বলছে যে তাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে শর্তগুলো সেগুলো অযৌক্তিক। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের যে আশা প্রত্যাশা ছিল বন্ধের, সেটাই মনে হয় কিছুটা ভাটা পড়লো। কি মনে হয়? না, আপনি যথার্থই বলছেন। হ্যাঁ, কিছুটা তো হতাশা দেখা দিয়েছে, কারণ একদিনের যে দীর্ঘস্থায়ী বৈঠক সেটি খুব ফলপ্রসূ হয়েছে বলা যাবে না। তবে ইরান কূটনৈতিকভাবে তো জয়ী হয়েছে। সেটি হচ্ছে যে 47 বছর পর যুক্তরাষ্ট্রকে বসাতে পেরেছে, এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ দ্বিতীয় প্রধান ব্যক্তি কিন্তু এই বৈঠকে এসেছেন। ইরান থেকে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী। যে বিষয়টি হচ্ছে যে ইরান তো আক্রান্ত, ইরানের উপর তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। যেখানে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি ঘোষণা দিয়েছিলেন এই রেজিমকে চেঞ্জ করবে, সেই রেজিমের সঙ্গে, সেই শাসকদের সঙ্গে যে বসেছে তাদের ভাইস প্রেসিডেন্ট এবং এর অনুমতি নিয়েই বা তার সম্মতি নিয়েই ডোনাল্ড ট্রাম্পের, এটি বলবো যে ইরানের কূটনৈতিক বিজয়, নৈতিক বিজয়। এখন এটি সমঝোতায় আসবে কি আসবে না, অর্থাৎ এই বৈঠকের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্র যা করেছে সেটি অন্যায়। অর্থাৎ যুদ্ধ চাপিয়ে দিয়েছে, শিশুসহ হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে, বেসামরিক স্থাপনায় হামলা করেছে, যেটি যুদ্ধের নিয়ম বহির্ভূত। দ্বিতীয়ত হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে এরকম সরাসরি ইরানের কিন্তু কোনো বিরোধ নেই, থাকার কথা না। কারণ যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা তাদের কয়েকবারই আলোচনা হয়েছে, এক ধরনের সমঝোতা চুক্তি হয়েছে, তারা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, ইরান সেটা মেনে নিয়েছে এবং বলেছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, তারা তাতেও রাজি। এখন যেখানে এসে দেখা গিয়েছে, যে রিপোর্ট পর্যন্ত আমরা পেলাম পত্রপত্রিকায়, সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালী যুদ্ধের আগে তো এটা খোলাই ছিল, উন্মুক্ত ছিল, এবং এই প্রণালী দিয়ে যেতে কাউকে পয়সাও দিতে হয় না, কাউকে বাধারও সম্মুখীন হয়নি। গতকালই পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের যে বাংলাদেশে একটি জাহাজ, তেলবাহী জাহাজ, সেটি আসতে পারেনি। এখন নিরাপত্তার কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। এই যে বিশ্বের কোটি কোটি মানুষ এবং প্রায় সব দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে এখন সেইটা তো আছে, সেইটা তো মানে সেই প্রভাবটা, যুদ্ধের যে প্রভাব অর্থাৎ নেতিবাচক যে প্রভাব একদম বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে। কিন্তু একটু এই যে আজকে যে আলোচনা, যেটা নিয়ে এত আশা ছিল, এটা আসলে এখন কোন দিকে যাচ্ছে? না, এখন এটি বলা যাবে না। আর এত দীর্ঘস্থায়ী যে বিরোধ, এবং সেই বিরোধের মীমাংসা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র অস্ত্র বলে, শক্তি বলে, সেটি পারেনি। আর সেটি একদিনের বৈঠকেই সমাধান হবে এটা হয়তো আশা করা যায় না। কিন্তু আলোচনাটা যাতে চলতে থাকে বা যাতে অব্যাহত থাকে, তাহলে বোঝা যাবে মানে আরেকটি যুদ্ধের যে আশঙ্কা, সেটি থেকে আমরা দূরে থাকতে চাই বা সেই যুদ্ধটা না হয়। কারণ যুদ্ধ মানেই তো এখানে ইরানের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ইরানের স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে, এবং শুধু ইরান না, ইরান আবার যখন হ্যাঁ পুরো মধ্যপ্রাচ্য উপসাগরীয় দেশগুলো, কারণ ইরান তো চাইবে তার উপর হামলা আসলে পাল্টা হামলা করতে, পাল্টা আঘাত হানতে, এবং সেখানে যুক্তরাষ্ট্র তো অনেক দূরে, যুক্তরাষ্ট্রের স্থাপনা আছে, সেখানে সামরিক ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলোর আক্রমণ, এবং সেখানে দেখেছেন যে বেশ কয়েকজন বাংলাদেশি আরব দেশগুলো ক্ষতিগ্রস্ত মারা গেছে, আরব দেশগুলো ক্ষতিগ্রস্ত। এখন আরব দেশের ভূমিকা খুবই নির্লজ্জ এবং খুবই সেই জায়গাটাই আসলে এই যে আরব অন্য দেশের যে ভূমিকা, এইটা কেন এমন হচ্ছে? এই যে মুসলিম ভ্রাতৃত্বের কথা বলা হচ্ছে, উম্মার কথা বলা হচ্ছে, এর কোনো তো প্রমাণ নেই।
একটি মুসলিম মুসলিম প্রধান দেশের উপর হামলা করেছে এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ তাতে ঠিক মানে নৈতিক সমর্থন না দিলে বিরোধিতা তো করেনি। এই যে বিরোধিতা করেনি এবং যেহেতু সেখানে মার্কিন স্থাপনা আছে, সেখানে ইরান আক্রমণ করেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তার বিরুদ্ধে আবার যুদ্ধ চালানোর কথা বলছে। গতকাল দেখলাম যে সেখানে অনেকগুলো পাকিস্তানি অস্ত্র, পাকিস্তানি ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে সৌদি আরব হামলা ঠেকাতে। হামলা কোন দেশের হামলা? নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা না বা ইসরায়েলের হামলা না, ইরানের সম্ভাব্য হামলা। সবটা মিলে একটা জটিল পরিস্থিতি। এক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতার দায়িত্ব নিয়েছে। পাকিস্তান কূটনৈতিকভাবে কিন্তু এক ধরনের তার ভাবমূর্তি সামনে আনতে পেরেছে। তারা তাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য, একটা কূটনৈতিক সামর্থ্য একটা, এবং এটারও কারণ হচ্ছে যে ইরানের সাথে মানে ইরানের সাথে এমন কোনো দেশ নেই যার সাথে ইরানের ভালো সম্পর্ক আছে আবার যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক আছে। সেক্ষেত্রে পাকিস্তান হচ্ছে তাদের বেছে নেওয়ার কারণ তুরস্কের সাথে ইরানের সম্পর্ক ভালো না, আবার তুরস্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রেরও টানাপোড়েন আছে। আর সেদিক থেকে এখন এই আলোচনার যদি সফল হয় তাহলে পাকিস্তান অবশ্য একটা কর্তৃত্বের জায়গায় থাকবে, যুক্তরাষ্ট্র থেকে অনেক সুবিধাও পাবে। আর না হলেও পাকিস্তান কূটনৈতিকভাবে তাদের যে অবস্থান সেটা তো উজ্জ্বল হলো। মূল প্রশ্নটা হচ্ছে যে ইরানে আর আমেরিকা হামলা করবে কিনা। এই হামলা তো করার কোনো যুক্তি নেই। একটি স্বাধীন রাষ্ট্র, তা সেখানে সরকার কারা চালাবে সেটা তো সেই দেশের জনগণ ঠিক করবে। সেখানে যদি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে আর সেটি বিশ্ব জনমত বা সেখানকার মানুষের প্রতিবাদ করবে এবং কয়েক মাস আগে তো করেছেও। যুক্তরাষ্ট্র তো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, আরও অনেক দেশে ঘটছে। ইসরায়েল যে বছরের পর বছর গাজায় যে গণহত্যা চালাচ্ছে, এখনও সেখানে মানুষ ক্ষতিগ্রস্ত এবং নিপীড়িত। তার বিরুদ্ধে তো যুক্তরাষ্ট্র কোনো কথা বলছে না। তার বিরুদ্ধে কি পক্ষে তারা, এবং বিরুদ্ধে যাওয়ার তো কোনোই নেই, একদম তারা যে মানে আক্রমণকারীর পক্ষে, গণহত্যার পক্ষে। আরেকটা বিষয় সৌরভ, আপনি যেটা বললেন যে তারা ওখানে যে যুদ্ধ করবে ইরানে, এই বৈঠকের পরে গিয়ে এর কোনো যৌক্তিকতা নেই। এই যে যৌক্তিকতা, অযৌক্তিকতা, মানবিকতা, অমানবিকতা, যুক্তরাষ্ট্র কতটা বুঝতেছে না? তারা এখন পর্যন্ত কোনো কথা রাখছে যে হামলা করবে? এর আগে তো বৈঠকের পরে তারা যুদ্ধ শুরু করলো। না, কোথায় তারা কথা রাখছে? এর আগে যতগুলো দেশে তারা অভিযান চালিয়েছে, দখল করেছে, সে দখল কিন্তু রাখতে পারেনি। সুতরাং যুক্তরাষ্ট্রের যদি শুভবুদ্ধির উদয় হয় যে ইরানে কিছু সময়ের জন্য, সেই শুভবুদ্ধিটা কি যে আমরা শর্ত যেগুলো দিব সেগুলো মেনে আসতে শুভবুদ্ধি? না, যুক্তরাষ্ট্রের শর্ত না। এখানে আক্রান্ত দেশটির শর্তই হচ্ছে যৌক্তিক। হয়তো সব শর্ত মানতে পারবে না, কিন্তু ইরানের আক্রমণ করবে না, মানে আক্রান্ত হবে না এই নিশ্চয়তা দিতে হবে। ক্ষতিপূরণ দেবে কিনা সেটি পরের প্রশ্ন। হরমুজ প্রণালী তো চীনের উপকূলে, সুতরাং তার উপর তো তার কর্তৃত্ব থাকবে, কিন্তু সেখানে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রকে থামাবে কে? যুক্তরাষ্ট্রকে থামাবে যুক্তরাষ্ট্রের ভিতরের মানুষই থামাতে পারে। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের মানুষ তো মাঠে নেমেছে এই যুদ্ধের বিরুদ্ধে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। ট্রাম্প তো কিছুই তোয়াক্কা করে না। তার দেশের মানুষের বিক্ষোভ আন্দোলনকে তোয়াক্কা করে না, আর বহির্বিশ্ব তো করেই না। আর এটি সামনে মধ্যবর্তী নির্বাচনে যদি তার দল রিপাবলিকান পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন কিন্তু তাকে জবাবদিহি করতে হবে। এবং ইতিমধ্যে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে তার দেশের নাগরিক, তার দেশের কংগ্রেসম্যানরা তাকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছে, তাকে উন্মাদ হিসেবে চিহ্নিত করেছে, এবার যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছে। সুতরাং মানে যুক্তরাষ্ট্র তো পুরো বিশ্বকে জিম্মি করতে পারে না। আর ডোনাল্ড ট্রাম্প তো যুক্তরাষ্ট্রের শান্তিকামী মানুষকে যেমন জিম্মি করেছে, যুক্তরাষ্ট্রের এবং বিশ্বের মানুষকেও জিম্মি করেছে। আজকে এই যে
আপনার শুল্ক চুক্তি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। এবং এটা হচ্ছে সৌরভ ভাই, আপনি একটা জিনিস দেখেন, এই ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতা আসার পর থেকে তার শত্রু মিত্র এমন কোনো দেশ নেই যে সে ঝামেলা না করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, মানে এটা কেন এতটুকু তো বোঝার ক্ষমতা এখন একটা তো রাষ্ট্রপ্রধান। বলতে হয় যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা, মানুষ, তারা এরকম একজন লোককে দ্বিতীয়বার নির্বাচিত করেছে। প্রথমবার তার মেয়াদ শেষ হওয়ার পর কেউ ভাবেনি যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আসবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলো। এখন হয়তো পুঁজিবাদের কথা। এবং আপনি দেখেন যে অ্যাপেস্টন ফাইল সেটা আসার পর, মানে যেটা তার মানে আর বাকি ছিল সেটাও কিন্তু একদম 16 গণনা পূর্ণ হয়ে গেছে। তারপরও এর মতো লোক, এখন এর কাছ থেকে আসলে আমরা কি আশা করতে পারি? এটাই হচ্ছে আমি আসলে, তবে ইতিহাসের কাছে তো তাকে জবাবদিহি করতেই হবে। মার্কিন আদালতে না করতে হলেও করতে হবে, কারণ যুক্তরাষ্ট্রে অনেক প্রেসিডেন্ট আছে, সবাইকে কিন্তু ইতিহাসের কাছে জবাবদিহি করতে হয় না। নিক্সনকে করতে হয়েছে, তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। হয়তো ডোনাল্ড ট্রাম্পকেও আমি জানি না যে তার মেয়াদ শেষ হওয়ার আগেও তাকে ক্ষমতা ছাড়তে। এবং আমার যেটা মনে হচ্ছে সেই জায়গাটা ছাড়া এখান থেকে পৃথিবী মুক্ত পাবে না। আরেকটা বিষয় আপনি যেটা বলতে নিয়েছিলেন, আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম, ক্ষয়ক্ষতির বিষয়। এটা সারা বিশ্বের তো ক্ষয়ক্ষতি হচ্ছেই, আর আমার কাছে মনে হয় আমেরিকা পৃথিবীর বাইরে। সো এরা যেহেতু যুদ্ধটা করতেছে, এদের আসলে ক্ষতিটা কি, মানে এরা তো জেনে শুনে করতেছে, এদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম হবে? এরা যুক্তরাষ্ট্রের কথা আমি বলতেছি না, যুক্তরাষ্ট্র তো মানে এটাকে লাভবান হবে, এটাকে লাভবান হচ্ছে, বিলিয়ন ডলার এই যুদ্ধের পিছনে ব্যয় করছে এবং কংগ্রেস অনুমোদন করছে সেটি। মানে এটাই তো সবচেয়ে উদ্বেগের বিষয় যে যেখানে জনপ্রতিনিধিরা আছে তারা এ ধরনের একটা উন্মত্ত মানে কাজকে সমর্থন করছে। এবং সেটি কি কারণে? সেটা ইসরায়েলের নিরাপত্তার কারণে। ইসরায়েলের নিরাপত্তার প্রয়োজন আছে, কারণ ইসরায়েলের মানুষ, সেখানকার শাসকরা যাই হোক, সেখানে যারা বসবাস করে সেখানকার নাগরিকদের নিরাপত্তার প্রয়োজন আছে। একইভাবে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইভাবে পার্শ্ববর্তী দেশগুলোর জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ইরানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু সরাসরি সীমান্ত নেই। তারপরও কিন্তু ইসরায়েল তার নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইরানের উপর আক্রমণ করেছে। সিরিয়া আছে, জর্ডান আছে, ইত্যাদি দেশ আছে। এখন এখানে তাদের অভিযোগ যে ইরানের সমর্থক গোষ্ঠী, সেটা ইতিমধ্যেই যে ইরাককে দখল করেছিল, ইরাকের সঙ্গে 10 বছর ধরে যুদ্ধ হয়েছিল ইরানের, সেখানে আজকে কিন্তু ইরানের সমর্থিত যে বিদ্রোহী বাহিনী আমেরিকান সৈন্যদের সঙ্গে লড়াই করছে, সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে। সুতরাং আজকের এই যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে জয়ী হতে পারে, কারণ ইরান তো এক ধরনের একঘরে, একমাত্র রাশিয়া এবং চীন তাকে রক্ষা করতে পারে এবং কিছু কিছু হয়তো তাদের সহায়তা করছে, না হলে হয়তো ওই ট্রাম্পের ভাষায় সভ্যতা নিশ্চিহ্ন করে দিত। সেটা যে পারেনি, আর সেটার চীন এবং রাশিয়ার কারণে। এখন আমি মনে করি যে চীন রাশিয়াকেও একটু শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। চীন পাকিস্তান মিলে অবশ্য প্রথমে একটা শান্তি প্রস্তাবও দিয়েছিল, আর সেটি তো যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি। আমরা চাই আলোচনাটা চলুক, কারণ এতদিনের বিরোধ সেটা একদিনের আলোচনায় শেষ হবে এবং কিছু কিছু অগ্রগতি তো হয়েছে। হরমুজ প্রণালী ছাড়া বোধহয় বড় বিরোধ নেই। তাই সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পরমাণু প্রকল্প সেটা তো শর্তের মতো না, এরা তো বলছে যে তারা পরমাণু অস্ত্র তারা নির্মাণ করবে না, কিন্তু পরমাণু তার যে অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে যদি পরমাণু কর্মসূচির প্রয়োজন হয়, সেটা কেন করবে না? সেটা তো বাংলাদেশও করছে, সেটা যুক্তরাষ্ট্র মানছে না সেই জায়গাটায়। শর্ত হচ্ছে পরমাণু প্রকল্প, এটা এবং বাংলাদেশের ব্যাপারেও তারা শর্ত দিয়েছে। আচ্ছা, এবার একটু আমরা আমাদের দেশের দিকে ফিরে আসি। সারা বিশ্বের যে অবস্থা এবং আমাদের দেশে তেল নিয়ে যে অবস্থা এখন হচ্ছে, যদিও সরকার থেকে বলা হচ্ছে যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু বিরোধী দল বারবার উঠে আসছে যে সংসদে তেল আছে, বাংলাদেশের কোথাও তেল নেই। এবং আমি একটু বাস্তব চিত্র আপনি নিশ্চয়ই নিজেও দেখেছেন যে পাম্পগুলোর যে অবস্থা, মানুষের যে দীর্ঘ লাইন, মানুষের যে ভোগান্তি,
এই এই চ্যালেঞ্জটা আসলে সরকার সামনের দিকে তো আরো কঠিন হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, যুদ্ধ যদি না থামে তাহলে তো আরও কঠিন হবে। কারণ এর মধ্যেই তো খবর দেখলাম যে বাংলাদেশের যুদ্ধ জাহাজ আসতে পারেনি। হ্যাঁ, অনেকগুলো জাহাজ এসেছে, সেটা হয়তো এপ্রিলে কোনো সমস্যা হবে না। তারপর আর সমস্যা তো হচ্ছে, কারণ এটি হচ্ছে আপনি ফিলিং স্টেশনগুলোর সামনে লম্বা লাইন, এটিই একমাত্র। অনেকে কিন্তু গাড়ি নামাচ্ছে না এখন তেল সংকটের কারণে। দ্বিতীয় হচ্ছে তেলের এই প্রভাব তো জনজীবনে পড়ছে, ব্যবসা বাণিজ্যে পড়ছে, কৃষিতে পড়ছে, শিল্প কারখানায় পড়ছে। এবং যে অব্যবস্থাপনা একটা বিষয় সামনে চলে আসছে সেইখানে ফুয়েল পাস যেটা সেটা নিয়েও, এবং এই যে অ্যাপসে যে বিড়ম্বনা সেটাও শুরু হয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে পয়সা দিলে, বাড়তি পয়সা দিলে তেল পাওয়া যায় এবং বাড়তি পয়সা না দিলে পাওয়া যায় না। মানে এই যে এটা নিয়ে কিন্তু আবার একটা অনৈতিক বাণিজ্য করছে যারা তেল বিক্রি করে। অসাধু, কেউ অসাধু না। প্রতিটি যারা তেল আনতে যায় তারা প্রতিটি ফিলিং স্টেশন সম্পর্কে বলে যে তারা টাকা দিলে পায়। এবং সেটা হচ্ছে 500 গাড়ি পার হয়ে 5 ঘন্টা অপেক্ষা করার পরে। মানে এটা তো এভাবে চলতে পারে না। এখন এক্ষেত্রে সরকার তদারকির ঘাটতি আছে। আমাদের সেনা সদস্য এবং র্যাব, বিজিবি, তারা তো অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে খুব তৎপর। সুতরাং এক্ষেত্রে এই যে পাম্পগুলোতে যাতে সরবরাহে কোনো রকম তারা অনিয়ম না করে, তারা দুর্নীতি না করতে পারে, এক্ষেত্রে তদারকি বাড়ানো দরকার। শুধু মুখে বললে হবে না যে সংকট নেই, এটাই তো আশ্বস্ত করতে চায়। কিন্তু যখন এখন বিরোধী দলের মুখ না হলে সংসদে বন্ধ করলো, কিন্তু জনগণের মুখ কীভাবে বন্ধ করবে? এবং এটার চাপ আপনি যেটা বললেন যে সব কিছুর উপর আস্তে আস্তে পড়া শুরু করছে, এবং নিত্যপণ্য থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো, না তদারকির তো প্রচণ্ড ঘাটতি আছে। এবং কেন তেল পাবে না? রেশনিং করুক, যার 10 লিটার প্রয়োজন সে 5 লিটার পাক, কিন্তু পাবে। এখন এতটাই অনিয়ম অব্যবস্থা হচ্ছে যে একজন পাচ্ছে, 5 জন পাচ্ছে না। আর প্রথম দিকে তো কিছু মজুতদারি করেছে অনেকে, সেটাও কিন্তু অস্থিরতার কারণে, সেটাও কিন্তু সরকার আশ্বস্ত করতে পারেনি জনগণকে। তা আমার মনে হচ্ছে যে এই যেভাবে সরকার এটি ব্যবস্থাপনাটা যথেষ্ট নয়। এটা উন্নত করতে হবে, এটি নিশ্চিদ্র করতে হবে, এবং কেউ যাতে এখানে এটা নিয়ে বাড়তি মুনাফা না করতে পারে সেটা দেখতে হবে। এবং মানে এটা সবটা মিলে বিরোধী দলকে নিয়েই করতে হবে। বিরোধী দলকে যদি মনে করে যে সরকার তারা সরকারের বিরুদ্ধে, সেটাও কিন্তু বোধহয় সব ক্ষেত্রে চিন্তা করা উচিত না। আবার বিরোধী দলের উচিত না একটা যে সংকট, বিরোধী দল এটা নিয়েই তো কথা বলছি না। তারা জুলাই সনদ, অধ্যাদেশ ইত্যাদি নিয়ে যতটা তৎপর সংসদে, এই জ্বালানি সংকট নিয়ে কেন তারা কথা বলছে? একদম শেষ দিকে আমরা সেটা হচ্ছে হামের বিষয়টা নিয়ে আমি শেষ করছি, যে আমাদের যে শিশুর যে মৃত্যু নিশ্চয়ই আপনি দেখেছেন। এবং এখানে প্রথম আলো একটা খবর, 6 শিশু হাসপাতালের ভবন পড়ে আছে বিপুল ব্যয়ে। হাসপাতাল নির্মাণ ঠিকই খরচই করে আছে, কোনো খবর নেই। এবং মে মাসে সব শিশুকে টিকার আওতা আনার চিন্তা ভাবনা করছে সরকার। তো কিভাবে দেখছেন আসলে এই মানে একদম এইসব দীর্ঘদিনের অবহেলা, দায়িত্বহীনতা, ঘাটতি, দুর্নীতি, মানে যথেচ্ছার, মানে এটা একদিনে দুদিনে 1 মাসে তো সমাধান হবে না। হ্যাঁ, আগামী মাস থেকে দিলেন, এর মধ্যে যে যারা অসুস্থ হয়ে পড়েছে, আজকে যার টিকা দরকার সে যদি টিকা না পায়, তারপরও বলবো যে সরকার বেশ অন্তত এই হামের টিকার ব্যাপারে একটা দ্রুত পদক্ষেপ নিয়েছে সীমিত সামর্থ্য সত্ত্বেও। তো এরকম অন্য ক্ষেত্রেও আমরা চাই আর একটি শিশুও মারা যাবে না। এটি হচ্ছে দায়িত্ব, আমাদের রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব। সেক্ষেত্রে কোথায় এই যে 600 ভবন কেন পড়ে আছে, এটি নিয়ে তদন্ত হওয়া উচিত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত। প্রত্যেকেই হচ্ছে যে আপনার অনিয়ম দুর্নীতি তখনই বন্ধ হবে যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারে আওতায় আনা যাবে। এবং সেই দৃষ্টান্ত আমরা যতদিন না দেখতে পাচ্ছি, সেখানে অতীতে যাই হয়েছে দলীয় বিবেচনায়, আত্মীয় বিবেচনায়, আর নিজের লোক বিবেচনায় কারো বিরুদ্ধে অন্যরকম ব্যবহার, মানে তার প্রতি পক্ষপাত করা হবে না।
আইন নিজের গতিতে চলতে দিতে হবে, আইনকে নিজের গতিতে চলতে দিতে হবে। এবং একটা মূল জুলাই অভ্যুত্থানে মূল ছিল কি? সুশাসন, আইনের শাসন, ন্যায় নীতি, দুর্নীতি বন্ধ হওয়া। মানে কিন্তু আমরা তো কোথাও দেখছি না, কোনো পরিবর্তন দেখছি। আমরা সংস্কার নিয়ে কাগজে তোলপাড় করছি, কিন্তু সংসদে তোলপাড় করছি, কিন্তু প্রকৃত সংস্কার কোথায় হয়েছে? রাজনৈতিক দলগুলোর সংস্কার হয়েছে, বিরোধী দলের সংস্কার হয়েছে, কোথাও তো সংস্কার হয়নি। একই ধারায় চলছে, সরকারও চলছে, বিরোধী দলও চলছে। আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন, সেটি হয়নি। ধন্যবাদ সৌরভ ভাই আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।